আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদের পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তাফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো। ৭১ ইস্যু সমাধান হয়েছে বলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দাবি, পাকিস্তানের নিজস্ব বক্তব্য বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গুলশানের বাসায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন ইসহাক দার, জামায়াতে আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। ডাকসুকে প্রকৃত অর্থে শিক্ষার্থী বান্ধব করতে ছাত্রদলের প্রতিশ্রুতি, সুস্থ রাজনীতি চর্চা ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার কাজ করার অঙ্গীকার। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন কর্মসূচির প্রশংসা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোনো অমীমাংসিত ইস্যু নেই বলে দাবি করেছেন পাকিস্তানের সফররত উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। গণহত্যা সহ ৭১ ইস্যু পাকিস্তানের দুই প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ও পারভেজ মোশাররফের সফরেই সমাধান হয়েছে বলে দাবি তার। এই বক্তব্য পাকিস্তানের নিজস্ব উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ৭১ ইস্যুর সমাধান হয়নি, তবে পারস্পরিক স্বার্থ, সম্মান, মর্যাদা অক্ষুণ্ণ রেখে বিষয়গুলোর সমাধানে একমত হয়েছে দুই দেশ। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিতীয় দিনটি শুরু হয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রাতরাশ বৈঠকের মধ্য দিয়ে, যেখানে স্থবির হয়ে থাকা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ছিল মূল আলোচ্য। We are in the process of finalizing the airline and the terms and all processes to be completed as soon as possible. পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত আলোচনা শেষে শুরু পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক। বাণিজ্য সম্প্রসারণ, সাপটার অধীনে বাণিজ্য সুবিধা, ভিসা সহজীকরণ, দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা, ওষুধ রপ্তানি, জ্বালানি সহায়তা নিয়ে আলোচনা হলেও মূলত ছিল সম্পর্ক স্বাভাবিক করার বার্তা। দ্বিপাক্ষিক বৈঠক শেষে মধ্যাহ্নভোজে যাওয়ার পথে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দেন সফররত মন্ত্রী। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অমীমাংসিত বিষয়ে ১৯৭৪ সালে প্রথম এবং পরে জেনারেল পারভেজ মোশাররফের সফরে সমাধান হয়েছে। তিনি খুব খোলামেলা এবং আন্তরিকতার সঙ্গে গোটা পাকিস্তানের তরফে বাংলাদেশের জনগণের জন্য ইস্যুটির সমাধান করেছিলেন, অর্থাৎ ইস্যুটি দুবার সমাধান হয়েছে। আমার মনে হয় নিজেদের মধ্যে কোনো সমস্যার একবার সমাধান হয়ে যাওয়া মানে হৃদয় পরিষ্কার হয়ে যাওয়া। আমি মনে করি এখন একসাথে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, কারণ সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। যদিও ৭১ গণহত্যা করায় ক্ষমা চাওয়া, পাওনা অর্থ ফেরত দেয়া আর আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেয়ার মতো অমীমাংসিত ইস্যুতে পাকিস্তানের মন্ত্রীর সঙ্গে একমত নন পররাষ্ট্র উপদেষ্টা। ৭১ ইস্যুটি ৭৪ সালে একবার সলভ হয়েছে এবং আর্লি 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি যেটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাফ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেয়। কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক গত সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে কিন্তু এটাকে পিছিয়ে রাখা হয়েছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখন আবার বলছি, আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে, যেমন আমরা অন্যান্য বন্ধু দেশের সাথে চাই, ঠিক সেরকমই, এর চেয়ে বেশি কিছু না। বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টে ভিসা ছাড়াই যাতায়াত চুক্তি ছাড়াও 5টি সমঝোতা স্মারক সই করেন কর্মকর্তারা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতি একটি সুন্দর অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার এজাড এম জাহিদ হোসেন এই কথা জানান।
ইসহাক দারকে জামায়াত ইসলামীর আমির জানিয়েছেন বিশ্বজুড়ে শক্তিশালী মুসলিম ঐক্য চায় তার দল। এনামুল কবির রুবমের রিপোর্ট। সন্ধ্যায় সফররত পাকিস্তান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান। পারস্পরিক আলোচনায় উঠে আসে সার্ক সহ বিভিন্ন প্রসঙ্গ। দেশের চলমান রাজনৈতিক অবস্থা এইসব বিষয় নিয়ে আলোচনা হয় নাই, তবে সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন, ম্যাডামও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন। সার্ক প্রতিষ্ঠাকালীন সময়ে কি অবস্থাটা ছিল এবং উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাথে নিয়ে উনি যে সার্কের যে ঘোষণা এবং পরবর্তীতে ওনার পাকিস্তান সফর এবং বাংলাদেশেও তা পাকিস্তানের প্রেসিডেন্টের সফর। আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে জানানো হয় ব্রিফিংয়ে। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে, বাংলাদেশ যাতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই প্রশংসা করেছে। দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোন কোন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন সম্ভব সে বিষয়ে আলোচনা করেন তারা। আমরা আশা করি সকল মুসলিম দেশের সাথে স্পেসিফিক্যালি বাংলাদেশ একটি সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তৈরি হবে। এটা বাংলাদেশের স্বার্থের জন্য এটা আমরা মনে করি প্রয়োজন। আর এর বাইরে দুনিয়ার সকলের সাথে আমাদের ফরেন পলিসিটা ওয়াইজ হওয়া দরকার এবং যে কোনো দেখেই পারস্পরিক ইন্টারেস্ট এবং স্বার্থ নিয়ে এখানে ইনভেস্টমেন্ট, আমাদের এক্সচেঞ্জ অফ আইডিয়াস অ্যান্ড ভিউজ অ্যান্ড পলিসিস এগুলো হতে পারে। বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামায়াতে ইসলামী জানানো হয় ব্রিফিংয়ে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি হত্যা মামলায় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান জানিয়েছেন, রোববার রাতে বিশেষ অভিযানে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। একই মামলায় 22 নম্বর আসামি তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে 17 আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে। এই হত্যা মামলায় 25 জন ছাড়াও অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে। তৌহিদ আফ্রিদিকে ঢাকার সিএমএম আদালতে আজ হাজির করার কথা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে প্রকৃত অর্থেই শিক্ষার্থী বান্ধব করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদল। দলীয় ভোটাভুটির মাধ্যমে প্যানেল সদস্যদের নির্বাচন, সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা ও শিক্ষার্থীদের স্বার্থের বিপরীতে কোনো কিছুকে জিরো টলারেন্সের কথা বলছেন ডাকসু নির্বাচনে সংগঠনের মনোনীত প্রার্থীরা। এসব বিষয়ে ভোটাররা সাদরে গ্রহণ করবেন বলে তাদের প্রত্যাশা। মিথিলা নাজনীনের রিপোর্ট। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে জমজমাট পরিবেশ। শিক্ষার্থীদের কল্যাণে প্যানেল সদস্যদের নানা প্রতিশ্রুতি নিয়ে এরই মধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশের উদ্যোগও নিচ্ছে ছাত্রদল সহ সব প্যানেল। পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় নিশ্চিত করা, গণরুম গেস্টরুম কালচারকে জিরো টলারেন্স এবং গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম জোরদারে তাগিদ প্রার্থীদের। আমরা কিন্তু আমাদের দলের অভ্যন্তরে বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ এবং সেন্ট্রালের নেতৃবৃন্দের ভোটাভুটির মধ্য দিয়ে কিন্তু আমরা সর্বপ্রথম আমরা দলে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হয়ে এবার ডাকসুতে নির্বাচন করার জন্য আমরা এসেছি। সুতরাং আমাদের প্যানেলটা নিঃসন্দেহে যতগুলো প্যানেল হয়েছে সব থেকে আলাদা। আমরা সবসময় প্রকাশ্যে রাজনীতি করেছি, কখনো গুপ্ত হয়ে রাজনীতি করিনি। আমরা কখনো কারো আনুকূল্যে হলে থাকার চেষ্টা করিনি, কারণ আমরা জানি হলে থাকতে হলে এখানে আমাদের দমন হতে হবে, নিষ্পেষণের শিকার হতে হবে। সেজন্য আমরা রাজপথে থেকেছি, কিন্তু তবুও ছাত্রলীগের আনুকূল্যতা কখনো নেই। এই জন্য শিক্ষার্থীরা আমাদেরকে পিক অ্যান্ড চুজ করবে বলে আমরা বিশ্বাস করি। রাজনৈতিক দমন পীড়নের কথা তুলে ধরে প্রার্থীরা আশা প্রকাশ করে বলেন, সব গণতান্ত্রিক আন্দোলনে তাদের অবদানকে ভোটাররা সাদরে গ্রহণ করবেন। আমাকে প্রথম বর্ষেই বাংলাদেশ ছাত্রলীগ আমাকে হল থেকে বের করে দেয় এবং আমি দীর্ঘদিন 5 আগস্ট পরবর্তী সময়ে আমি
আবারও হলে উঠি এবং এই দীর্ঘটা সময় আমি মেসে বাইরে ছিলাম এবং আসলে আমাদের ক্যাম্পাস জীবনটা অনেক শঙ্কাময় ছিল। ক্লাস করতে সমস্যা ছিল, পরীক্ষা দিতে সমস্যা ছিল এবং জাতীয় রাজনীতিতে যখনই অস্থিরতা হতো তখনই ছাত্রলীগ দ্বারা আমাদের কোণঠাসা করার চেষ্টা করা হতো। সেই সব প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই কিন্তু আমরা আজকের এই জায়গায় এসেছি। শিক্ষার্থীদের কল্যাণে নানা কর্মপরিকল্পনা তুলে ধরেন ছাত্রদলের মনোনীত প্রার্থীরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। নিরাপদ ধরিত্রী বিনির্মাণ, সবুজের সাজায় বাংলাদেশ এই স্লোগানে ঝিনাইদহে বৃক্ষরোপণ অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় নানা জাতের গাছের চারা। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন কর্মসূচিকে স্বাগত জানান বিশিষ্টজনেরা। শেখ সালেমের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাতের পাশাপাশি নির্বিচারে বৃক্ষনিধন, বনাঞ্চল ধ্বংসসহ নানা কর্মকাণ্ডে যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সারা দেশের মতো ঝিনাইদহেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঝিনাইদহ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঝিনাইদহ এমন একটি জেলা যেটা কৃষি নির্ভর একটি স্থান। যে কাজটি গাছ করছে সেটি হচ্ছে এই মাটির উর্বরতা বাড়াচ্ছে। সুতরাং একটি গাছ অনেকভাবে কিন্তু আমাদের উপকার করছে। একটি পূর্ণবয়স্ক গাছ সারা বছর ধরে 10 জন মানুষকে কিন্তু অক্সিজেন দিচ্ছে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজায়নে নতুন প্রজন্মকে যুক্ত করতে বাংলালিংকের সহযোগিতায় জেলার টুডেস ইংলিশ ভার্সন স্কুল ও ঝিনাইদহ মহিলা মাদ্রাসা শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। গাছ আমাদের জন্য অনেক উপকারী। একসাথে সবাই গাছ লাগাই যাতে আমাদের বাংলাদেশটা প্রকৃতি বাংলাদেশ হিসাবে গড়ে ওঠে। প্রকৃতি ও জীবন ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে গাছ উপহার দেওয়ার জন্য। বাংলালিংক একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে এর সাথে। আশা করি এটা আরো কন্টিনিউ হবে এবং দেশ আমাদের আরো সবুজময় হয়ে যাবে। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগের প্রশংসায় সুধীজনরা। বৃক্ষরোপণই করছি না কিংবা বৃক্ষ বিতরণই করছি না, পাশাপাশি বৃক্ষ পরিচর্যার বিষয়টাও আমরা তুলে ধরছি। বাংলাদেশকে আমরা যে সবুজে সামলে ভরে তুলতে চাই সেটাও অনেকটা কার্যকরী ভূমিকা আপনারা করতে পারবেন। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, তার মধ্যে বৃক্ষরোপণ একটা বড় অংশ। পরিবেশ রক্ষার্থে ছাত্রীদেরকে সচেতন করার জন্য গাছের গুরুত্ব অপরিসীম। অধিক বৃক্ষরোপণে চারপাশ যেমন সবুজ শ্যামল হবে, তেমনি ত্বরান্বিত হবে আর্থসামাজিক উন্নয়নও। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতার পর রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় হয়েছে। ইউক্রেনের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে 146 জন রাশিয়ান সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। বিনিময়ে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর 146 জন যুদ্ধবন্দীকে ইউক্রেনে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে একটি পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলা চালানোর অভিযোগও করেছে, যার ফলে আগুন লেগে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা স্মরণে রবিবার স্বাধীনতা দিবস পালন করেছে ইউক্রেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুর জেলায় এবার রোপা আউশের ভালো ফলন হয়েছে। বাজারে প্রত্যাশিত দামও পাচ্ছেন চাষিরা। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আউশ ধান আবাদে সেচ খরচও লাগেনি চাষিদের। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা রিপোর্ট। মেহেরপুর জেলায় এবার রোপা আউশ ও ব্রি ধান 98-এর ভালো ফলন হয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু করেছেন চাষিরা। খরচ কম হওয়ায় এবং ভালো ফলন পেয়ে খুশি কৃষক। চাষিরা জানান, এবার সময়মতো বৃষ্টি ও পোকার আক্রমণ কম থাকায় অন্য বছরের তুলনায় খরচ কম হয়েছে। 98 ধানের জাত বিএডিসি থেকে নিয়ে আবাদ করেছি এবং আবাদে আমি খুব ভালো আশানুপাত এবার ফলন হয়েছে বলে মনে করছি। 98 ধান আমাদের এবার ফলন খুব ভালোই হয়েছে। তো আমাদের এখানে খরচ বিগত 15-16 হাজার 18 হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে, কিন্তু এই বছরে বৃষ্টি হওয়ার কারণে
12-13 হাজার টাকার মধ্যে আমরা ধানটা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলেছি। চাষিরা বলছেন এবার বিঘা প্রতি ধানের ফলন হয়েছে 18 থেকে 20 মণ। ফলনও হয়তো আল্লাহ পাক ভালো দেবে, কিন্তু ধান গোনাও আমাদের মাঠে ভালো মানে হয়েছে, খরচপাতি কম, মানে সেচ লাগেনি, সেচ ভিনেই এবার ভাইতে ধান হয়ে গেল। এবছরে আউশ ধান 18 থেকে 20 মণ বিঘা প্রতি হয়ে গেছে আর কি। এবার দামও ভালো ধানের, চাষি আমরা ধানের দাম ভালো পাচ্ছি। কৃষি বিভাগ জানিয়েছে মেহেরপুরে আউশ ধানের আবাদ হয়েছে 21,980 হেক্টর জমিতে। এবছর প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সেচ খরচ অনেক কম হয়েছে এবং মাঠের ধান খুবই ভালো আছে, রোগ বালাই বা পোকামাকড়ের কোনো উপদ্রব নেই। আমরা আশা করছি কৃষক ভাইরা প্রতি বিঘা জমিতে 18 থেকে 20 মণ শুকনো ধানের ফলন পাবেন। এখন ধান মাড়াই ও ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চ্যানেল আই সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নোয়াখালীতে বিদ্যালয়ের পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন পরিবেশ উপদেষ্টা। জেলার বেগমগঞ্জের চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাসেরও বেশি সময়ের জলাবদ্ধতা নিরসন হওয়ায় খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। এবার নিরাপদ পরিবেশে সুষ্ঠু শিক্ষাদান নিশ্চিত হবে বলে মত বিশিষ্টজনদের। আলাউদ্দিন চিবলুর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। এবারের বর্ষায় টানা বৃষ্টিপাতে তলিয়ে যায় নোয়াখালীর 8টি উপজেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠান। যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এরই ধারাবাহিকতায় চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙিনায় মাসের অধিক সময়ের জলাবদ্ধতায় স্থবিরতা নামে নিয়মিত শিক্ষাদানে। কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি নিয়ে সংবাদ প্রচারের পর বিদ্যালয়ের মাঠের পানি নিষ্কাশনে তৎপর হয় কর্তৃপক্ষ। খেলার মাঠ সহ স্বাভাবিক স্কুল চত্বর ফিরে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। একটা সাঁকর ব্যবস্থাও করা হয়েছে এবং পানি সেচের ব্যবস্থা হচ্ছে, তার কারণে আমরা প্রতিদিন রেগুলারলি ঠিকমতো স্কুলে আসতে পারি। আমাদের সহপাঠীদের দেখি নাই, নিয়মিত স্কুলে আসতে পারি নাই। এখন আমাদের বিদ্যালয়ে পানিগুলো সেচে দেওয়া হয়েছে, এখন আমরা আনন্দ পাইতেছি। মাঠেও নামতে পারি এবং এই খেলাধুলাতে উঠতে পারি, এমন স্কুলে আসতে পারি, খুব মজা করতে পারি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্ট পরিমাণে আছে এবং পাঠদানের মানও ভালো। শিক্ষার্থী উপস্থিতি কম হলে সেটা কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো না, সেই জন্য শিক্ষার্থী উপস্থিতি জরুরি, আর যা স্থায়ী সমাধান হিসেবে সম্পূর্ণ মাঠটা ভরাট অত্যন্ত জরুরি। মাঠের পানি কমেছে এবং বাচ্চারাও উৎসাহ নিয়ে স্কুলে আসতে পারছে। বিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয়ই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে, যথাযথ প্রক্রিয়ায় তারা মাঠটি দ্রুতই ভরাট করে নেবেন। যাতায়াতের জন্য রাস্তা, ইন্টারনাল রাস্তা করে দেওয়া হবে, সেটার জন্য ইঞ্জিনিয়ার সাহেবকে এস্টিমেট করে দিলেই আমরা সেটা করে দিব এমার্জেন্সি বেসিসে। শিক্ষাসহ এলাকার সার্বিক পরিবেশ প্রতিবেশ স্বাভাবিক রাখতে জলাধার দখল দূষণমুক্ত ও প্রবাহমান রাখার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ৭১ ইস্যু সমাধান হয়েছে বলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দাবি। পাকিস্তানের নিজস্ব বক্তব্য বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গুলশানের বাসায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিলেন ইসহাক দার। জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। ডাকসুকে প্রকৃত অর্থে শিক্ষার্থী বান্ধব করতে ছাত্রদলের প্রতিশ্রুতি। সুস্থ রাজনীতি চর্চা ও শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষার কাজ করার অঙ্গীকার। এবং সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহের প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিত সবুজায়ন কর্মসূচির প্রশংসা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।